আসসালামু আলাইকুম। লুকিং ফর বাও সিরিজ। এই সিরিজে আজকে আমাদের তৃতীয় ভিডিও। অলরেডি আমি তোমাদেরকে দুইটা ভিডিও দিয়েছি। একটা ছিল হচ্ছে তোমাদের পরিবেশ রসায়ন, আর একটা ছিল হচ্ছে পরিমাণগত রসায়ন। তৃতীয় ভিডিওতে আমি তোমাদেরকে তড়িৎ রসায়নে বাকৃবিতে আসা সকল প্রশ্নের একটা সমাধান দিব এবং 2000 সালের পর থেকে বাকৃবিতে যত কোয়েশ্চেন আসছে সবগুলো আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে দিয়ে দিব, যাতে করে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা এবছর তুমি একটা কোয়েশ্চেন এখান থেকে 100% কমন পাও। সাথে আমি এই চ্যাপ্টারের একটা সাজেশনও তোমাদেরকে দিয়ে দিব, যেহেতু এই চ্যাপ্টার থেকে একটার বেশি কোয়েশ্চেন কিন্তু আসে না। সো আমরা আশা করি আজকের এই ভিডিও দেখলে তুমি ভাইয়া একটা কোয়েশ্চেন তড়িৎ রসায়ন থেকে 100% কমন পাবা। আমি বায়েজিদ বোস্তামি, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, তো দেখো আমরা এই ভিডিওতে দেখি আরেকটা বিষয় হচ্ছে কি, তোমাদের কিন্তু এবছর বাকৃবি কিন্তু কোয়েশ্চেন করবে বা বাকৃবি কিন্তু কৃষিগুচ্ছের দায়িত্বে। সো নর্মালি অন্যান্য বছর বাকৃবির দায়িত্বে না থাকলেও বাকৃবির যে প্যাটার্নটা সেটা কিন্তু ভালোই ফলো করা হয়, বাট এবছর যেহেতু আলাদাভাবে বাকৃবির দায়িত্বে আছে, সো বলতেই পারো যে কৃষির জন্য এবছর বাকৃবির কোয়েশ্চেন প্যাটার্নটা তোমার অ্যানালাইসিস করা বা সলভ করাটা খুব বেশি জরুরি। ঠিক আছে, এই জন্যই তোমাদেরকে ভিডিওগুলো দেওয়া। এইভাবে কেমিস্ট্রি ভিডিও আসতেছে, তারপর হচ্ছে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি সবগুলো ভিডিও তোমরা ইনশাল্লাহ সময় সময় পেয়ে যাবা। ওকে, তো আমরা দেখো প্রথম যে কোয়েশ্চেনটা আমরা কি পাচ্ছি এখানে, যে কোন ধাতুর প্রলেপ দিলে লোহাতে মরিচা ধরে না। আচ্ছা, এই যে মরিচা ধরে না, মানে মরিচা না ধরার জন্য কি করা হয়, তোমার অনেক সময় প্রলেপ দেওয়া হয় না। তো প্রলেপটা তখনই দেওয়া হবে যেটা কি অধিক সক্রিয় ধাতু দিয়ে প্রলেপ দিতে হবে। তাহলে প্রলেপ দেওয়ার শর্ত হচ্ছে কি, তোমাকে অবশ্যই অধিক সক্রিয় ধাতু দিয়ে প্রলেপ দিতে হবে। অধিক সক্রিয় ধাতুর প্রলেপ থাকতে হবে, অবশ্যই কি থাকতে হবে, অধিক সক্রিয় ধাতুর প্রলেপ তোমার এখানে থাকতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, কোনটা অধিক সক্রিয় কোনটা কম সক্রিয় সেই জিনিসটা আমরা কিভাবে জানবো, সেটা আমরা জানবো কোত্থেকে, তড়িৎ রাসায়নিক সিরিজ থেকে। এখন সেই তড়িৎ রাসায়নিক সিরিজটা তোমরা বিভিন্ন নেমোনিকের মাধ্যমে তোমরা জানো, বাট আমি তোমাদেরকে জাস্ট সবগুলা তড়িৎ রাসায়নিক সিরিজ তোমার মনে রাখতে হবে না সম্পূর্ণটা, আমি জাস্ট অল্প কয়েকটা জিনিস দেখাবো, এগুলা থেকে তোমার কিন্তু কোয়েশ্চেনগুলো আসে। তো আমার ট্রিক্সটা হচ্ছে কি, ধরো লি কে বা কে না, তারপর কি মোগলাই আলমের জন্য ফিরে পাবে হাইড্রোজেন, কপার, সিলভার, প্লাটিনাম, গোল্ড। এই একটা ট্রিক্স আর কি আমার মতো দিচ্ছে, আমি যেটা দিয়ে মনে রাখতাম। সো তোমরা চাইলে এটা ফলো করতে পারো, তোমরা অন্যটাও ফলো রাখতে পারো। এখন আসো ভাইয়া, আমরা হচ্ছে কি এখান থেকে যদি দেখি, লিতে মানে হচ্ছে কি বোঝাচ্ছে আমরা এখানে, লিথিয়াম, কে মানে কি পটাশিয়াম, বা মানে কি তোমার বাতে হচ্ছে তোমার কি বেরিলিয়াম, তারপর হচ্ছে কি এই কেতে হচ্ছে তোমার কি ক্যালসিয়াম, নাতে কি সোডিয়াম, তারপর হচ্ছে কি মগলাইতে মনে রাখবো কি আমরা ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর কি জন্মতে জিঙ্ক, ফিরেতে কি আয়রন, তারপর হচ্ছে কি পাবে মানে কি লেড। এখন আসো হাইড্রোজেন, হাইড্রোজেন তো হাইড্রোজেন আছে, কপার থেকে কপার, সিলভার থেকে সিলভার, প্লাটিনাম থেকে প্লাটিনাম, গোল্ড থেকে গোল্ড। এখন আসো এই যে জিনিসটা আসতেছে আমাদের এই সিরিজটাতে, এখানে মনে রাখবো উপরে থেকে কি নিচের দিকে কি সক্রিয়তা হ্রাস পায়। এখানে মনে রাখবো কি আমরা সক্রিয়তা ক্রমশ কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, সক্রিয়তা হ্রাস। তার মানে কি এখান থেকে হ্রাস পেয়ে এখান দিয়ে হ্রাস পেয়ে তারপর কি এখান দিয়ে হ্রাস পাবে। তাহলে আমরা বলতে পারি সবচেয়ে বেশি সক্রিয় কে এখানে লিথিয়াম, সব থেকে কম সক্রিয় হচ্ছে এখানে কে গোল্ড হচ্ছে। বুঝছো সবাই? আমার এখানে বোর্ডে যেহেতু জায়গাটা কম, এই জন্য হচ্ছে আমি এক লাইনে লিখতে পারি নাই, আমি এটাকে 3টা লাইন করলাম। সো বাট এটা কিন্তু এইটার নিচে আসবে এইটা, এটার নিচে আসবে কিন্তু এটা। ওকে, আচ্ছা, তার মানে কি সক্রিয়তা হ্রাস পাচ্ছে। এরপর মনে রাখবা আমরা আরো কয়েকটা জিনিস এখান থেকে একটু শিখি। এখান থেকে আরো শিখবো হচ্ছে, ধরো মনে রাখবো উপরে যেটা থাকবে, ধরো দুইটা ধাতুর মধ্যে যদি আমি কম্পেয়ারটা করি, তাহলে যেটা উপরে থাকবে সেটা হচ্ছে অ্যানোড, নিচেরটা হচ্ছে কি ক্যাথোড। তাহলে মনে রাখবো আমরা উপরে অ্যানোড, উপরে কি থাকবে অ্যানোড থাকবে, উপরে কি থাকবে আমরা অ্যানোড, নিচে কি থাকবে ভাইয়া ক্যাথোড থাকবে, নিচে কি থাকবে আমাদের ক্যাথোড থাকবে, এটা মনে রাখবে। এখন আমি তোমাকে যদি বলি এখান থেকে যে ধরো আমি ধরলাম কি তোমার এখান থেকে ধরো জিঙ্ক এবং আয়রন, এই দুইটা নিয়ে আমি একটা দ্রবণ তৈরি করলাম। এখন এর মধ্যে আমার আসলে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, তো তুমি কি বলবা, জিঙ্ক কি উপরে আছে না, তো জিঙ্ক হচ্ছে কি অ্যানোড এবং আয়রন কি এখানে ক্যাথোড হিসেবে কাজ করতেছে। ওকে, সেকেন্ড হচ্ছে মনে রাখবা নিচের ধাতুটা উপরেরটাকে কি করতে পারবে না, প্রতিস্থাপন করতে পারবে না। তাহলে মনে রাখবো আমরা নিচের টি, কি মনে রাখবো আমরা নিচের টি উপরে প্রতিস্থাপন করতে পারে না, উপরে কখনোই প্রতিস্থাপন করতে পারে না, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রতিস্থাপন করতে পারে না, এইটা আমরা মনে রাখবো। এখন দেখো এই জায়গা থেকে একটা কোয়েশ্চেন আসে যে যেমন হাইড্রোজেনকে কোনটি প্রতিস্থাপন করতে পারে না, তো এই কোয়েশ্চেনগুলোতে নরমালি ভার্সিটিগুলোতে কি থাকে, একটা অপশন থাকে হচ্ছে কি কপার। দেখো হাইড্রোজেনে যে কি কপার নিচে থাকবে না, সো নিচেরটা কি কখনো প্রতিস্থাপন করতে পারবে না। এরপর আসো আমরা যদি আরো শিখি, এখানে আমি একটু সিকোয়েন্সটা মেনটেন হচ্ছে না আমার বোর্ডের জায়গা কমের জন্য। 3 নাম্বার হচ্ছে কি ভাইয়া মনে রাখবা যে নিচেরটা কি আগে ইলেকট্রন মুক্ত করবে, মানে কি আগে চার্জ মুক্ত হয়, তাহলে নিচেরটা আগে চার্জ মুক্ত, মনে রাখবা নিচেরটা আগে চার্জ মুক্ত হবে, আগে চার্জ মুক্ত হবে। ওকে,
ঠিক আছে, আরেকটা মনে রাখবা, যখন তুমি প্রলেপ দিতে হবে, প্রলেপের ক্ষেত্রে কি মনে রাখতে হবে যে উপরের ধাতু দিয়ে প্রলেপ দিতে হবে। তাহলে মনে রাখবা 4 নাম্বার হচ্ছে কি, 4 নাম্বারটা কি, উপরের ধাতু দিয়ে প্রলেপ দিতে হবে। কি মনে রাখবো আমরা, উপরের ধাতু দিয়ে প্রলেপ দিতে হবে, উপরে ধাতু দিয়ে প্রলেপ দিতে হবে। কেননা আমরা সবসময় মনে রাখবো কি, যার সক্রিয়তাটা বেশি, যার সক্রিয়তাটা বেশি তাকে দিয়ে কি করতে হবে, আমার প্রলেপটা দিতে হবে। তাহলে দেখো আমরা যদি এখান থেকে খেয়াল করি ভাইয়া, যে কোন ধাতুর প্রলেপ দিলে লোহাতে মরিচা ধরবে না, একটু খেয়াল করে দেখো তো, লোহা, লোহা মানে কি আয়রন। তাহলে আয়রন কোথায় আছে, এই যে আয়রন আছে, কোথায় আয়রন, কোথায় আয়রন, কোথায়, এই যে আয়রন। ওকে, তাহলে আয়রনের উপরে এখানে কোনটা আছে খেয়াল করো তো, এখানে আয়রনের উপরে কি আছে, জিঙ্ক আছে। তো আমরা একদম নির্দ্বিধায় বলতে পারি কি, জিঙ্ক ধাতু দিয়ে মূলত লোহাতে প্রলেপটা দেওয়া হয়, যার ফলে কি মরিচা ধরতে পারে না। এবং বাতাস এখানে আক্রমণ করলেও কি হয়, মানে বাতাসের অ্যাটাক থাকলেও এখানে কি জিঙ্ক অক্সাইড তৈরি হয়, যেটা কি আরো শক্তিশালী প্রলেপ হিসেবে কাজ করে। সো এখানে মরিচা ধরার কোনো ওয়ে নাই। এবং এই যে জিঙ্কের যে প্রলেপ দেওয়াটা, এটাকে বলা হচ্ছে কি, গ্যালভানাইজিং বলা হয়। কি বলা হচ্ছে, গ্যালভানাইজিং বলা হয়। সো ভাইয়া তোমাদেরকে আমি যদি বলি, এখানে যে ইনফোগুলো দেওয়া আছে বোর্ডের মধ্যে, তুমি একটা স্ক্রিনশট রাখতে পারো। এই বোর্ডে যে ইনফোগুলো দেওয়া আছে, এখানে প্রত্যেকটা জিনিস যদি তুমি মনে রাখতে পারো, তাহলে আশা করি এখান থেকে একটা কোয়েশ্চেন আসার একটা সম্ভাবনা থেকে যায়। কারণ তড়িৎ রাসায়নিক সিরিজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আরেকটা মনে রাখবা, এখানে কিন্তু বিভব মান কত জানো, এই হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে কত, 0 ভোল্ট, এখানে কিন্তু 0 ভোল্ট, বুঝছো? এখানে কিন্তু বিজারণ বিভবটা কত হবে, 0 ভোল্ট হবে। তাহলে উপরে যত যাবা, এটার উপরে যত হাইড্রোজেনের উপরে যতগুলো আছে সবগুলো কি তোমার মাইনাস হবে বিজারণ বিভব, আর নিচের দিকে কি হবে, তোমার প্লাস হবে বিজারণ বিভবগুলো হবে। ওকে, আচ্ছা, তাহলে আশা করি তোমরা এটা মনে রাখতে পারবা। এখন আসো পরবর্তী কোয়েশ্চেনে যদি আমরা যাই, নেক্সট কোয়েশ্চেনটা কি ছিল আমাদের, এটা কত সেশন আসছে, এটা বাউতে 16-17 সেশন আসছে। বাউতে তোমার এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বাউতে 13-14 তো আসছে, এবং কি পটুয়াখালীতে 18-19 আসছে, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি। আমরা এই কোয়েশ্চেনগুলো মাত্র একটা করে টাইপ কিন্তু কভার করবো, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথের জন্য। এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে ম্যাক্সিমামটা মেটে আসে। তুতের দ্রবণে, আচ্ছা, 15 মিনিট ধরে 5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালনা করলে কি পরিমাণ কপার কেথুরে জমা হবে, এটা কি ফ্যারাডের সূত্র থেকে আসছে। এখন ভাইয়া তুতের দ্রবণ, তুতে মানে কি কপার সালফেট, আমরা সংকেতগুলো জানতে হবে, কপার সালফেট ইনটু 5 অণু পানি, 5 অণু পানি। তাহলে কত মিনিট ধরে, 15 মিনিট ধরে আমরা টি পেলাম। আচ্ছা, 5 এম্পিয়ার আমরা আই পেলাম, বিদ্যুৎ প্রবাহ চালনা করলে কপারে কি পরিমাণ কেথুরে, মানে কি পরিমাণ কপার কেথুরে সঞ্চিত হবে, মেইনলি কি আমাদের ডাব্লিউ ইকুয়াল ওয়াট, এটা আমার কাছে জানতে চাচ্ছে। আমরা একটু জিনিসগুলো একটু ভ্যালুগুলো বসায় দিই। দেখো তো আমাদের, আমরা একটা সূত্র পাই না, ডাব্লিউ ইকুয়াল, ফ্যারাডের সূত্রটা কি, ডাব্লিউ ইকুয়াল MIT ডিভাইডেড কি NF। সো দেখো আমরা এই জায়গা থেকে আমরা এই ভ্যালুগুলো কি পাচ্ছি, আমরা দেখো তো এম কত পাচ্ছি, কপার আণবিক ভর কত 63.5, আই কত পাচ্ছি, এখানে আমি একটু ইজিলি বুঝাই, মানে একটু ভেঙে ভেঙে বুঝাই যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো। এখানে আই কত পাচ্ছি আমরা, 5 এম্পিয়ার পাচ্ছি। ওকে, তারপরে টি সময় কতটুকু দেওয়া আছে, এখানে 15 মিনিট দেওয়া আছে, 15 মিনিট। তো আমরা কি করব, 15 মিনিটকে আমরা কি করব, সেকেন্ডে নিয়ে যাবো, 15 × 60 সেকেন্ড। এখানে একটা কথা একটু বলে রাখি, তোমরা কখনোই 15 × 60 সেকেন্ড, তোমাকে সবসময় কি হয় জানো, তোমার মিনিটে দেওয়া থাকে সময়টাকে। তো সময়টাকে তোমরা কখনোই এটাকে তোমার গুণ করে অ্যান্সারটা লিখবা না, তোমরা ডিরেক্ট লিখে রাখবা 15 × 60, বা 10 মিনিট দেওয়া থাকলে 10 × 60। তো এরকম একটা ফরম্যাটে রাখবা, আবার বলতেছি এরকম একটা ফরম্যাটে তোমরা রেখে দিবা, কেননা এটা আমার ক্যালকুলেশন ক্ষেত্রে কাজে দিবে। আচ্ছা, এরপর এন মানে কি আমার এখানে, এটা যোজনী কত আছে বলো তো দেখি, এটা যোজনী কত, আমরা কপারের যোজনী জানি 2, তারপর ফ্যারাডে কত 96,500। বিশাল একটা ক্যালকুলেশন না। এখন আসো খেলাটা মূলত ক্যালকুলেশনের ক্ষেত্রে, আমি তোমাদেরকে দেখো কত ইজিলি তোমাদেরকে ক্যালকুলেশন ভাই শিখাই। এম দেখো, এম কত বসাচ্ছি আমরা 63.5, এরপরে দেখো আই কত বসাচ্ছি আমরা এখানে 5 বসাচ্ছি, টি কত বসাচ্ছি এখানে 15 × 60। ওকে, তারপর এন কত 2 × 96,500। তোমাদের এই টাইপ থেকে শোনো, এই টাইপ থেকে তোমাদের যত কোশ্চেন আসুক, যে তোমার ফ্যারাডের যে সূত্র আছে এখান থেকে সঞ্চিত পদার্থের পরিমাণ থেকে যত কোশ্চেনে আসুক, একটা জিনিস যদি মনে রাখতে পারো তাহলে তোমার পুরো ক্যালকুলেশনটা কভার। জিনিসটা কি জানো, আচ্ছা জিনিসটা হচ্ছে মনে রাখবা 60 দিয়ে 965-কে যখন কাটবা, বা আমরা এটা না, আমরা মনে বলছি যে 965-কে যখন আমরা 6 দিয়ে কাটবো তখন কি 160 এর আশেপাশে আসবে। কত আসবে আমি সেটা তোমাকে বলবো না, বা সেটা তোমার বেরও করার দরকার নেই। তুমি জাস্ট মনে রাখবা, তুমি যখন 965-কে 6 দিয়ে ভাগ করবা তখন তোমার কত আসবে, 160 আসবে। জাস্ট এইটুকু যদি মনে রাখতে পারো, বাকি পুরো ক্যালকুলেশন তোমার কভার হয়ে গেছে, কারণ স্টুডেন্টরা এখানে মিস্টেকটা করে। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেশনটা করি যে আমরা এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটতে পারি তো। আচ্ছা, তো আমি তোমাদের কি বলছিলাম যে 6 দিয়ে যখন 965-কে কাটবা, 6 দিয়ে যখন 965-কে কাটবা তখন তোমার কত আসবে, 160 আসবে। এইটা জাস্ট মুখস্থ রাখবা, তাহলে বাকি সব কভার। এখন এখানে কি আরেকটা শূন্য বাকি আছে না, কারণ এখানে কি 9650 ছিল, 965 ছিল না, তার মানে কি একটা শূন্য আমরা এখানে বসায় দিলাম। দেখো খেলা আমাদের শেষ। এখন চলো আমরা মেইন জায়গায় চলে যাই। আচ্ছা, এখন
এই বেসিক্যালি তোমার এই কোয়েশ্চেনটা যখন আসে তখন তোমার কপার দিয়ে আসে। আমরা কি করবো এখানে 63.5টারে আমরা একটু কি করবো জানো, এখানে 64 বসায় দিলাম। আমরা কি করলাম 64 বসায় দিলাম। কেন বসাইছি? আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। এগুলো কোনো বিষয় না, আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিও দিলাম না হাতে ক্যালকুলেশন, যে তোমার ক্যালকুলেশনের সুবিধার্থে তুমি কি করবা, একটু কাছাকাছি মানগুলো ধরবা। আচ্ছা এখন আসো, আমরা এই 2 দিয়ে যখন 64কে কাটবো তখন কত পাচ্ছি আমরা এখানে 32 পাচ্ছি। ওকে 32 পাচ্ছি না? এখন আসো আমরা যাই। এখন আসো আমরা এই 32 এখানে কি পেলাম, আমরা এখানে পেয়ে গেলাম। আচ্ছা এখন যদি আমরা এটাকে কাটি, দেখো তো কি আসতেছে। আমরা যদি এইটাকে আমরা কি করি 16 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে বলো? এটাকে যদি আমরা 16 দিয়ে ভাগ করি কত আসবে? এটাকে 16 দিয়ে ভাগ করলে আমার কত আসতেছে? এখানে 2 আসতেছে। আর এটাকে 16 দিয়ে ভাগ করলে আমার কত আসতেছে? এখানে 100 আসতেছে। এখন চলো আমরা আসল জায়গায় যাই। এখন 5 দিয়ে যখন এই 100কে কাটবো কত আসতেছে? 20 আসতেছে। ওকে কত আসতেছে আমার? 20 আসতেছে। এরপর দেখো আমি যখন এইটাকে 5 দিয়ে কাটবো তখন কত আসতেছে আমার? এখানে 3 আসতেছে। আর এখানে কত আসতেছে আমার? 4 আসতেছে। তারপর যখন এইটাকে আমি এই কাটাকাটি করবো তখন কত আসতেছে আমার? 2 আসতেছে। তার মানে আলটিমেটলি আমার অ্যান্সারটা কত আসছে? 3/2 ইকুয়াল কত আসতেছে বলো তো? 3/2 মানে কি 1.5 এর কাছাকাছি। ভাই একটু খেয়াল করে দেখো তো 1.5 এর কাছাকাছি কোনটা আছে? এই যে 1.4 এর। জাস্ট তুমি যদি এই ক্যালকুলেশনটা না বুঝো, ভিডিওটা আবার একটু পেছনে আসো, এসে জাস্ট ক্যালকুলেশনটা বুঝো, জাস্ট ক্যালকুলেশনটা বুঝো। আমি জাস্ট একটা কাজই করতে বলছি। তুমি 965কে যখন 6 দিয়ে ভাগ করবা তখন তোমার এখানে আসবে কত? 160 আসবে। জাস্ট এইটুক যে পারবে, বাকি ক্যালকুলেশন তার একদম একটা স্রোতের জলে ভেসে যাবে, বুঝছো? মানে কি স্রোতের সাথে সাথে তুমি নিয়ে যেতে পারবা। জাস্ট মাথা ঠান্ডা করে করবা, কারণ আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই পর্যন্ত তোমরা পারো, এই পর্যন্ত সবাই পারো, বাট ভুলটা হয় কোথায়? এই ক্যালকুলেশনের জায়গাটাতে। সো আশা রাখি তোমরা যদি এটা ইজিলি এইভাবে হাতে ক্যালকুলেশনটা কিন্তু করতে পারো। ওকে এখন আসো, এই যে ম্যাথগুলো থাকে বা এই যে তোমার সঞ্চিত পদার্থের পরিমাণ, এখান থেকে আসলে কোন কোন তোমার ক্যালকুলেশনগুলো বেশি আসে বা কোনটা দিয়ে আসে, আমরা তাদের একটু ভরগুলো একটু মনে রাখি। আমরা মনে রাখবো যে এখানে তোমার কি কপার দিয়ে আসতেছে, কপারের ভর কত জানি আমরা? 63.5। ঠিক আছে। আমরা জিঙ্ক দিয়ে আসে, বুঝছো? জিঙ্ক আসে। আচ্ছা জিঙ্কটা একটু মনে রাখবো আমরা। তারপর যেমন আমরা আয়রন দিয়ে আসে, আয়রনটা মনে রাখবো। তারপর যেমন আসে আমাদের সিলভার দিয়ে আসে, সিলভারটা একটু মনে রাখবো। তাহলে কি মনে রাখবো আমরা? আয়রনে কত আছে এখানে? 58.5। কত আণবিক ভর? 58.5। সিলভারে কত? আমরা 107.8 ধরতে পারি, আমরা এটাকে 108ও কিন্তু ধরতে পারি। আমরা কি ধরতে পারি? 108ও ধরতে পারি। আর জিঙ্কের কত এখানে? 65.3। তো তোমরা হচ্ছে কি এই ভরগুলো একটু মনে রাখবা। এই ভরগুলো যদি মনে রাখতে পারো, ম্যাক্সিমাম টাইম তোমাদেরকে এই কপার দিয়ে বেশি আসে, কপার দিয়ে বেশি আসে। তারপরে যদি বাকিগুলো চলে আসে যাতে তোমরা অ্যান্সার করতে পারো, বুঝছো সবাই? তো আশা রাখি এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা খুব ইজিলি পারবা এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। ওকে নেক্সট চলো, আমরা একটা টাইপ কিন্তু ক্লিয়ার করে ফেলছি। এরপরে দেখো আমাদের কি কোয়েশ্চেন আসছে। এটা বাউতে 11-12তে আসছে, বাউতে 14-15তে আসছে। কি কোয়েশ্চেন? ইলেকট্রনিক শিল্পে ট্রানজিস্টরে সেমিকন্ডাক্টর তৈরিতে কোন মৌলটি অধিক ব্যবহার করা হয়? সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টর হিসেবে তোমরা কোন জিনিসগুলোকে বেশি ব্যবহার করো বলো তো? সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর রূপে আমরা মূলত কাদেরকে ব্যবহার করি বলো? অপধাতু। আমরা কাদেরকে? অপধাতুকে ব্যবহার করে। অপধাতু। এখন অপধাতু কোনগুলো সেটা আমরা একটা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারি। তাহলে অপধাতু মনে রাখার ট্রিক্স হচ্ছে কি? জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন, সাবধানে টুলে বসেন। এটা হচ্ছে কি আমাদের অপধাতু মনে রাখার, বা আমরা অর্ধধাতু বলতে পারি, বা এটাকে মেটালয়ার্সও বলতে পারি। তাহলে অপধাতু, অর্ধধাতু বা মেটালয়ার যা ইচ্ছা বলতে পারি। জিতে কি মনে রাখবো আমরা? জার্মেনিয়াম। স্যার, স্যার মানে কি? SIR সিলিকন। ওকে আসেন, আসেন মানে কি? AS আর্সেনিক। তারপর SB সাবধান মানে কি? SB মানে কি? অ্যান্টিমনি। টুলে, টুলে মানে কি? টেলুরিয়াম। বসানে বলতে কি আমরা? বোরন মনে রাখবো। তাহলে এই 6টা আমরা মেইনলি মনে রাখবো। একটু খেয়াল করে দেখো তো আমাদের ইলেকট্রনিক শিল্পে তোমার সেমিকন্ডাক্টর তৈরিতে কোনটা অধিক ব্যবহার করা হচ্ছে? সিলিকন। মেইনলি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দুইটাই ব্যবহার করে, জার্মেনিয়াম এবং সিলিকনটাকেই বেশি ব্যবহার করা হয়। এখন অপধাতু বা অর্ধধাতু বা সেমিকন্ডাক্টর বা মেটালয়েডস যাই বলো না কেন, এদেরকে সাধারণত কিন্তু তাপমাত্রা দিলে কি হয়? এরা তোমার পরিবাহী হয়ে যায়, বা এটাকে আমরা কি বলতে পারি? অর্ধ পরিবাহীও বলতে পারি। তো আশা করি তোমরা এইগুলো মনে রাখবা। বিশেষ করে তোমরা হচ্ছে কি কোনটা হচ্ছে কি পরিবাহিতার যে চার্ট আছে না বইয়ে, তো এই চার্টটা একটু ভালো করে মনে রাখবো। আমি যদি দেখি সামনে কোয়েশ্চেন পেলে আমি তোমাদেরকে একটু সলভ করে দিব জিনিসটা, কারণ ওইটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা আসলে বেশি বড় না, একদম ছোট। কপার সালফেটের সাথে বিক্রিয়া করে না কোনটি? তো এটা মনে রাখবে, কার সাথে কোনটা বিক্রিয়া করবে না। এটা যখন দিবে মানে এটা মূলত কি বোঝাতে চাচ্ছে হচ্ছে তোমার কি, যে কোনটা আসলে কপার সালফেটকে তোমার বিক্রিয়া করার মধ্যে কোনটা কপার সালফেটকে প্রতিস্থাপিত করতে পারে না, জাস্ট এইটা বোঝাচ্ছে, জাস্ট এটা বোঝাচ্ছে, বুঝছো? তাই এটা কোথায় আসছে? বাউতে 7 সেশন আসছে। তাহলে মনে রাখবা আমরা কি পাইছিলাম, যে আমরা পাইছিলাম হচ্ছে কি, যে তোমার যারা সক্রিয়তা সিরিজের নিচে থাকবে
নিচেরটা কি করে উপরেটাকে প্রতিস্থাপিত করতে পারে না, বা আমরা বলতে পারি কি বিক্রিয়া করতে পারে না। তাহলে দেখো তো লি কে বা কে না মোগলাই আলমের জন্য ফিরে পাবে হাইড্রোজেন, হাইড্রোজেন তারপর কি ছিল কপার, হাইড্রোজেন কপার সিলভার গোল্ড, হাইড্রোজেন কপার সিলভার প্লাটিনাম গোল্ড, হাইড্রোজেন কপার সিলভার প্লাটিনাম গোল্ড। একটু দেখো তো হাইড্রোজেন কপার, ভাইয়া দেখো তো একটু খেয়াল করে এখানে কপারের নিচে কে আছে, এই যে তোমার সিলভার আছে, কপারের নিচে কে সিলভার। সো আমরা বলতে পারি যে এখানে কপার সালফারের সাথে বিক্রিয়া করে না কে, সিলভার বিক্রিয়া করে না, একদম ইজি না। সো আমরা মনে রাখবো কি নিচেরটা সক্রিয়তা সিরিজের নিচেরটা কখনোই উপরেরটার সাথে প্রতিস্থাপন করতে পারবে না, দ্যাটস ইট, এটা মনে রাখলে হয়ে যাবে, বুঝছো? ওকে, পরের কোয়েশ্চেন আসো, কি বলছে, 1 ফ্যারাডে বিদ্যুৎ গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে চালনা করা হলে ক্যাথোডে কি পরিমাণ সোডিয়াম জমা হবে? আচ্ছা, এখন আমরা এখান থেকে একটু মনে রাখবো জিনিসটা। দেখো যার যত যোজনী আছে, যেমন ধরো আমি ধরলাম কি যে ধাতু, এইটার 1 মোল সঞ্চিত করতে ফ্যারাডে কত ফ্যারাডে লাগবে, জাস্ট এটা মনে রাখবো আমরা। তাহলে আমি এখানে দিলাম কি এটা ধাতুটা, এবং কি আমি একটা চার্ট দিচ্ছি, তোমরা জাস্ট চার্টটা দেখো, তাহলে ভাই এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো মনে রাখবা যে ধাতুর যত যোজনী তার 1 মোল সঞ্চিত করতে ঠিক তত ফ্যারাডে লাগে। আমি যদি বলি কি সোডিয়াম, সোডিয়ামের যোজনী কত 1, তার মানে কি সোডিয়ামের জন্য কত ফ্যারাডে লাগবে 1 মোল সঞ্চিত করতে 1 ফ্যারাডে লাগবে। আমি যদি বলি কি পটাশিয়াম যোজনী 1, এটা 1 মোল সঞ্চিত করতে কত ফ্যারাডে লাগবে 1 ফ্যারাডে লাগবে। আমি যদি বলি এখানে কি ক্যালসিয়াম, এটার 1 ফ্যারাডে সঞ্চিত করতে কত লাগবে 2 ফ্যারাডে লাগবে। আমি যদি বলি যে এখানে কি তোমার ম্যাগনেসিয়াম, এটার 1 ফ্যারাডে সঞ্চিত করতে কত লাগবে 2 ফ্যারাডে লাগবে। আমি যদি বলি কি এখানে তোমার সিলভার, সিলভার কত, এটা 1 যোজনী কত 1, তার মানে এটা 1 ফ্যারাডে সঞ্চিত করতে কত লাগবে এখানে তোমার, সরি 1 মোল সঞ্চিত করতে কি 1 ফ্যারাডে লাগবে। আমি যদি বলি কি এখানে ধরো আমি যদি বলি এখানে কি কপার, কপারের কত লাগবে তাহলে এই যে 2 ফ্যারাডে লাগবে। আমি যদি বলি যে এখানে কি অ্যালুমিনিয়াম, একটু এটা সাইড করি, আমি যদি বলি কি অ্যালুমিনিয়াম, তার মানে কি অ্যালুমিনিয়াম 3 যোজনী, তার মানে কি এটা কত লাগবে 1 মোল সঞ্চিত করতে 3 ফ্যারাডে লাগতেছে। সো জাস্ট এটা মনে রাখবা, যার যোজনী আছে তাকে আমার সঞ্চিত করতে ঠিক তত ফ্যারাডে লাগে, বুঝছো? ভালো করে বুঝছো, এটা একটু মনে রাখবা যে যার যোজনী যত তাকে আমার 1 মোল সঞ্চিত করতে আমার ঠিক তত ফ্যারাডে লাগে। আমাদের কোশ্চেনটা কি ছিল যে 1 ফ্যারাডে বিদ্যুৎ গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ সোডিয়াম জমা হবে। এখন তুমি দেখো তো 1 মোল সোডিয়াম সঞ্চিত করতে তোমার কত ফ্যারাডে লাগতেছে 1 ফ্যারাডে। তাহলে তুমি যখন 1 ফ্যারাডে বিদ্যুৎ দিবা, তুমি যখন কি দিবা ভাইয়া 1 ফ্যারাডে বিদ্যুৎ দিবা, তখন আসলে এই সোডিয়ামটা কত মোল সঞ্চিত হবে, এখানে 1 মোল সঞ্চিত হবে। এখন আসলে 1 মোল সোডিয়াম এর ভর কত, 1 মোল সোডিয়ামের ভর কত, সোডিয়ামের ভর কত 23 গ্রাম। তার মানে অ্যানসারটা কি হচ্ছে ভাই এখানে 23 হচ্ছে, অ্যানসার কি হচ্ছে 23 গ্রাম। তাহলে এটা দেখো কত জায়গায় আসছে, বাউতে 4-5, বাউতে 8-9, চিটাগং ভেটেরিনারিতে তোমার 13-14, মানে বেশ কয়েকবার আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তাহলে আশা করি তোমরা এটা বুঝছো। সো আমি যদি তোমাদেরকে এখানে বলি, আমি একটা কোয়েশ্চেন যদি তোমাদেরকে দেই যে আমি যদি অ্যালুমিনিয়ামে, এই কোয়েশ্চেনটা খুবই আসছে যে তোমার অ্যালুমিনিয়ামে, আমি যদি বলি যে অ্যালুমিনিয়ামে 1 ফ্যারাডে বিদ্যুৎ দিলে কত গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা হবে, কত গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা হবে। ভাইয়া এই কোয়েশ্চেন অ্যানসারটা তোমরা একটু আমাকে কমেন্টে দিও তো, তোমাদেরকে যেহেতু ক্লাসটা নিচ্ছে তোমরা হচ্ছে একটু কমেন্টে দিবা যে এটা আসলে তোমরা বুঝছো কিনা, এই কোয়েশ্চেন অ্যানসারটা একটু ভাইয়া দিয়ে দিও। হ্যাঁ ওকে, তাহলে আমরা এটা অ্যালুমিনিয়াম 1 ফ্যারাডে বিদ্যুৎ দিলে কত গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা হবে, এটা একটু তোমরা দিবা। ওকে ঠিক আছে, তো আশা করি এটা যারা পারবা তারা বুঝবো যে না তোমরা এই টপিকটা ভালো করে ক্লিয়ার হয়ে গেছো। ওকে আচ্ছা, পরে দেখে আমাদের আর কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, কি বলছে যে কোন অধাতুর অন্তত একটি রূপভেদ ভালো বিদ্যুৎ পরিবাহী, বাউতে 1-2 সেশন আসছে। আমরা জানি কি কার্বন, কার্বনে কয়টা রূপভেদ আছে ভাইয়া, কার্বনে কয়টা রূপভেদ 2টা রূপভেদ আছে, কয়টা রূপভেদ 2টা রূপভেদ আছে। একটা হচ্ছে কি গ্রাফাইট, আর একটা হচ্ছে কি হীরক, হীরক বা আমরা বলতে পারি কি হীরা, যেটাকে আমরা বলি কি হীরা, অথবা আমরা বলতে পারি কি ডায়মন্ড, যাই বলি না কেন আমরা, ঠিক আছে। তো গ্রাফাইটটা হচ্ছে কি, গ্রাফাইটটা কি পরিবাহী, গ্রাফাইটটা মনে রাখবো কি আমরা পরিবাহী, আর এটা কি মনে রাখবো আমরা অপরিবাহী, এটা কি মনে রাখবো আমরা অপরিবাহী। সাথে একটু সংকরণগুলো আমরা দেখে ফেলি, এখানে কত সংকরণ sp2, আর এখানে কত আসতেছে sp3 আসতেছে। তো আশা করি কোন অধাতুর অন্তত একটি রূপভেদ বিদ্যুৎ পরিবাহী, কি কার্বনের একটি রূপভেদ হচ্ছে কি এখানে তোমার বিদ্যুৎ পরিবাহিতাটা হচ্ছে। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, পরবর্তী কোয়েশ্চেন দেখি আমাদের আরেকটা আছে কিনা। ওকে, আরেকটা কোয়েশ্চেন আছে, দেখো নরমালি এখানে কি দেওয়া আছে একটু খেয়াল করে দেখো তো।
বলা আছে যে তোমার সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণে ক্যালসিয়াম ক্লোরাইড কেন ব্যবহার করা হয়, কেন ব্যবহার করে, এটা তড়িৎ বিশ্লেষণ থেকে কোশ্চেনটা আসছে। এটা আমরা 9-10 থেকে পড়ে আসতেছি যে সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার কেন করা হয়। মূলত কেন করা হয় বলতো দেখি, গলনাঙ্ক কমাতে। কেন করা হচ্ছে? মূলত এখানে গলনাঙ্কটা কমাইতে করা হচ্ছে। কি করা হচ্ছে তোমার এখানে? গলনাঙ্ক কমানোর জন্য করা হচ্ছে। ইজি কোশ্চেন ছিল। তো এই ছিল মোটামুটি মনে হয় আমাদের 7টা কোশ্চেনে আসছে, তাই না? বাউতে 7টা কোশ্চেন। এখন আসো এই চ্যাপ্টার থেকে মেইনলি তোমরা কি কি জিনিসগুলো একটু ভালো করে পড়বা, কি কি জিনিসগুলো একটু ভালো করে পড়বা, এটা একটু আমি যদি বলি ভাইয়া। দেখো, পরিবাহী চার্টটা পড়বা, পরিবাহী চার্টটা পড়বা। তাহলে পরিবাহী চার্টের মধ্যে বিশেষ করে কোন জিনিসটা দেখবা? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীটা দেখো, বিশেষ করে দেখবো কি তড়িৎ বিশ্লেষ্য। এখন এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে দেখো তোমার কোনটা সবল তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো আমি একটু বলে দেই। যারা সবল এসিড, যারা সবল ক্ষার এবং কি লবণ যেগুলো আছে, এগুলো হচ্ছে কি সবল তড়িৎ বিশ্লেষ্য। তারপর দেখবো কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা দুর্বল। তো এখানে কারা আছে? যারা দুর্বল এসিড, যেমন আছে তোমার কি সালফিউরাস অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, আমরা বলতে পারি হাইড্রোজেন ফ্লোরাইড। তো এরা হচ্ছে কি তোমার কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এবং যারা দুর্বল ক্ষার, যেমন কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর তড়িৎ অবিশ্লেষ্য কারা? যেমন যারা হচ্ছে কি তোমার চিনি আছে, বিশুদ্ধ পানি আছে, তো অ্যালকোহল আছে, ওরা হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য। তো ওই চারটা একটু ভালো করে দেখবা। এরপর আসো আমাদের এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে কি ফ্যারাডে সূত্র ম্যাথটা যেটা আছে, ফ্যারাডে সূত্র ম্যাথ যেটা আছে, এটা একটু মনে রাখবা। আমরা যে দুইটা ম্যাথ করে আসছি না, এই দুইটা ম্যাথ। এরপর আসো আমাদের তড়িৎ রাসায়নিক সিরিজ তো ভাই মাস্ট লাগবে, তড়িৎ রাসায়নিক সিরিজ তো এখানে মাস্ট লাগবে। তড়িৎ রাসায়নিক সিরিজ জানলে তোমরা অনেক কিছু পারো। এরপর আসো কি তোমাদের ইএমএফটা। তো ইএমএফ এর জাস্ট তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দেই। ইএমএফ ইকুয়াল হচ্ছে কি তোমার কি বড় মান মাইনাস হচ্ছে কি ছোট মান। জাস্ট এটা মনে রাখবা। তোমাকে যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে তার মধ্যে কি একটা বড় মান আর একটা কি ছোট মান দেওয়া থাকবে। সো বড় মান মাইনাস ছোট মান, এটা জাস্ট মনে রাখবা, তাহলে হচ্ছে ইএমএফ নির্ণয় করতে পারবা। আমি যদি সিম্পলি ধরো আমাদের কত সেশন আসছে, একটা কোশ্চেন আসছে তোমাদের এখানে, আমি একটু দেখি আমার বই থেকে। এগ্রি 22-23 সেশন আসছে যে তোমার ইনোট কেথুরে দেওয়া আছে কি প্লাস 0.80, মানে কেথুরে দেওয়া আছে কি প্লাস 0.80 ভোল্ট এবং এনোডে দেওয়া আছে কত তোমার -0.67 ভোল্ট। তো তোমাকে বলছে কি এদের মধ্যে তোমার বলা আছে কি যে এদের গ্যালভানিক কোষের ইএমএফটা কত। তুমি জাস্ট কি করো, বড়টা কত আছে 0.80 প্লাস হচ্ছে কি তোমার বড় মান মাইনাস ছোট মান, বড় মান মাইনাস ছোট মান -0.76। এই যে করলে কত আসছে 0.80 প্লাস হচ্ছে কি 0.76, তাহলে কত আসছে 1.56। তো এই তো আসতেছে। তো জাস্ট এই কাজটা করবা, এই কাজটা করতে বলে তোমার হয়ে গেছে। যখন তোমার ইএমএফ এর ভ্যালুটা কি পজিটিভ আসবে, তখন কি এটা তোমার স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে এবং কি পাত্রের ক্ষয় হবে। যখন তোমার জিরো আসবে তখন এটাকে নিষ্ক্রিয় কোষ বলা বা মৃত কোষ বলা হচ্ছে। আর যখন এটা ওয়ানের নিচে আসবে, ওয়ানের নিচে বলতে জিরোর নিচে আসবে, মাইনাস আসবে ভ্যালুটা, তখন আমরা মনে রাখবো কি এটা হচ্ছে তোমার অস্বতঃস্ফূর্ত হবে। ঠিক আছে? তো এই হচ্ছে কি মোটামুটি সাজেশন। সাথে হচ্ছে তোমার কি একটু লবণ সেতুটা দেখবা, এখান থেকে একটু লবণ সেতুটা দেখবা, লবণ সেতু। ঠিক আছে? লবণ সেতু কি মনে রাখবা, আমি লবণ সেতু ঠিক যদি যে তোমাদেরকে মনে রাখবা, লাবণী কাল কেন আসনি, লাবণী কাল কেন আসনি। তো এই ট্রিক্স দিয়ে তোমরা কি মনে রাখতে পারো, লবণ সেতুটা মনে রাখতে পারো যে লবণ সেতুর মধ্যে কারা কারা আছে। লাবণীতে কি লবণ সেতু, কাল মানে কি পটাশিয়াম ক্লোরাইড KCl। কেন মানে কি পটাশিয়াম নাইট্রেট। কেন আসনি মানে কি বলো তো দেখি, তোমার বলো অ্যামোনিয়াম নাইট্রেট এবং কি সোডিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট এবং কি সোডিয়াম সালফেট। তো এই হচ্ছে কি আমাদের মূলত লবণ সেতুটা এখান থেকে থাকে। তো এই জিনিসগুলো দেখবা, ফুয়েল সেলটা দেখবা, ফুয়েল সেলে হচ্ছে কি তোমার এখানে ফুয়েল সেলে এনোড ক্যাথোড কি গ্রাফাইট। তো এই জিনিসগুলো দেখলে আশা করি হয়ে যাবে। তো এর মধ্যে তোমার ইনশাআল্লাহ কোশ্চেন কমন আসবে। তো আশা করি তড়িৎ রসায়ন চ্যাপ্টার থেকে জাস্ট এই একটা ভিডিওতে তুমি পুরোপুরি কভার হয়ে যাবা। তোমাকে তো আমি এখানে হুবহু কমন দিচ্ছি না যে 7টা কোশ্চেন দিলাম 7টা কোশ্চেন থেকে কমন আসবে। তো অনেক স্টুডেন্ট তোমরা কি মনে করো যে ভাই যেগুলো সলভ করাইছে, যে 20টা 40টা কোশ্চেন সলভ করাই, সেগুলো থেকে মনে হুবহু কমন আসবে। বাট ভাই আমরা তো এটার জন্য সলভ করাই না, আমি কি কোশ্চেন করি। তোমরা এই জিনিসটা একটু ভুল পাবো। আমরা সলভ করাই কেন জানো, মেইনলি হচ্ছে কি তোমরা যাতে প্যাটার্নটা ধরতে পারো, তোমরা যাতে ওই টপিকটা ক্লিয়ার হইতে পারো। যেমন ধরো আমি তোমাকে ইএমএফ এর টপিকটা সলভ করাইলাম, এটা তুমি ক্লিয়ার। আমি তোমাকে কি ফ্যারাডে সূত্রে ম্যাথটা ক্লিয়ার করলাম। এখন তুমি যদি চাও যে ভাই যে একটা কোশ্চেন সলভ করেছে এটাই আসবে, এটা তো কখনো আসবে না। আমি তোমাকে সলভ করে দিলাম যাতে তুমি কি ওই টাইপ থেকে কোশ্চেন আসলে 100% তুমি পারো। আমি তোমাকে কি তড়িৎ রাসায়নিক সিরিজটা মোটামুটি এক্সপ্লেন করে দিলাম যাতে তুমি এখান থেকে কোশ্চেন আসলে পারো। এখন তুমি যদি চাও যে কোশ্চেনটা ভাই দিছে এটা হুবহু আসবে, এটা কখনো ভাবার দরকার নেই। এটা ভেবে পরীক্ষায় গেলে তুমি চান্স পাবা না। মোট কথা হচ্ছে কি তুমি আসবা শিখতে, দ্যাটস ইট।
আর কিছু না, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই ভিডিওগুলো অনেক হেল্প হচ্ছে। আমি কেমিস্ট্রিটা হয়তো বা কালকের পরশুর মধ্যে হচ্ছে কি আমি দিয়ে দিব সম্পূর্ণটা, তারপর হচ্ছে তোমাদের ফিজিক্সটা দেওয়া শুরু হয়ে যাবে, বুঝছো? এরপরে ম্যাথ মোটামুটি চেষ্টা করতেছি তোমাদেরকে ফ্রিতে হচ্ছে কি এই সিরিজগুলো দিয়ে যতটা হেল্প করা যায় ততটুকু। এখন যারা হচ্ছে কি কৃষির জন্য একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন দরকার, এগুলো তো আসলে তোমাকে আমরা সর্বোচ্চ হেল্প করতেছি, বাট পূর্ণাঙ্গ প্রিপারেশন যাদের দরকার তারা কিন্তু চাইলে অসমিয়ামের ক্লাস কোয়ালিটি দেখতে পারো। ভাই তোমার যেখানে ভালো লাগে, যে ক্লাসগুলো তোমার যাদের ক্লাস করতে ভালো লাগে, মোট কথা যাদের ক্লাস করতে ভালো লাগে, যাদেরকে মনে হয় ডেডিকেটেড, যারা তোমাকে ভালো করে, সেখানে ভর্তি হও। আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ ডেডিকেশনটা দিই, আমরা সর্বোচ্চ সাপোর্টটা দিই। তো তোমার যদি মনে হয় যে না কৃষির জন্য এবং গুচ্ছের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি দরকার, দেন ইউ ক্যান ট্রাই টিস্টার 2.0। কারণ এখানে আমরা ভালো দিচ্ছি, নিজেরা ভালো করতেছি এবং কি নিজেরা ভালো সাপোর্টটা দিচ্ছে, এটা আমরা বলতে পারি। এখানে যে টিচার প্যানেলটা আছে আমরা বলতে পারি যে এটা কৃষির জন্য একটা বেস্ট টিচার প্যানেল। কারণ দেখে এখানে সবাই মোটামুটি কি বাকৃবির ভাইয়া, কারণ কৃষিতে পরীক্ষা দিব মানে এখানে বাকৃবি টপ লেভেলের কিছু, তো বাকৃবি ভাইয়ারা পড়াবে। দ্যাট মিনস কি তোমার এখানে ভালো একটা সাপোর্ট তুমি পাবা এবং ভালো একটা অ্যানালাইসিস পাবা, এবং যা পড়াবে তাই কমন আসবে। তারপর যারা গুচ্ছের প্রিপারেশন নিবা এখানে এনরোল করতে পারো। কারণ দেখো গুচ্ছে যে ফার্স্ট হয়েছে গতবার 23-24 সেশন, মারুফকে তোমরা সবাই চিনো, সে মারুফও কিন্তু আমাদের এই কোর্সের ফিজিক্স ইনস্ট্রাক্টর। তো তাকেও তোমরা পাচ্ছ। এছাড়া ক্লাস সংখ্যা যথেষ্ট আছে, ম্যাটেরিয়ালস পাচ্ছ 3টা। যারা ভর্তি হতে চাও হয়ে যেতে পারো। আশা করি অসমিয়াম থেকে তোমরা বেস্ট একটা ডেডিকেশন ইনশাল্লাহ পাবা, ডেডিকেশনে কোনো কমতি নেই ইনশাল্লাহ, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওটা আমি খুব শীঘ্রই আপলোড দিচ্ছি, এরপরে আমি শুট করে রাখবো এবং এটার পরে আমরা ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব। তো সবাই হচ্ছে কি ভালো থাকো, সুস্থ থাকো এবং কৃষির জন্য ভালো করে পড়ো, একটা মাস মনোযোগ দিয়ে পড়ো। দ্যাটস ইট, ঠিক আছে? আল্লাহ হাফেজ।